জীবন সঙ্গী এতেও আমি খুব চুজি। তবে হ্যাঁ মানে প্রেম না হলেও ওই রকম হয়েছে একটা ব্যাপার অনেকের সাথেই, কিন্তু আমি নিজে বেরিয়ে এসেছি না এর সাথেও হবে না। যদি তোমাকে তোমার কাজটা যদি রেসপেক্ট সে না করে বা সেম প্রফেশন হলে হয়তো এরকম হতে পারে যে তুমি হয়তো একটু বেশি রোজগার করছো বা তুমি তার থেকে একটু বেশি সাকসেসফুল, কেউ টেকেন ফর গ্রান্টেড নিচ্ছে, কেউ সুবিধাবাদী, আমি বুঝে গেলে তখন আমি আর সেটাকে এগোতে পারি না। কিছুজন আর কি বলছে সৌমিত্রিষা অহংকারের এই ব্যাপারটা, এটা সর্বদাই মানে বারবার শুধু একটা কাজের মধ্যে আমি ভুলেই গেছি যে আমি সিঙ্গেল না, আমি কমিটেড, আমাকে মেসেজ করতে হবে, হ্যাঁ আমাকে কন্টিনিউয়াসলি জানাতে হবে যে এই আমি খাচ্ছি আমি পড়ছি। মানে তুমি বললে মিথ্যে প্রতারণা এরকম এই সব কারণে তোমার কি কখনো বন্ধু হারা হতে হয়েছে বা তুমি কখনো মানে তোমার খুব কাছের মানুষটাকে মন থেকে তুলে দিয়েছো, এরকম কি কখনো হয়েছে? বন্ধু ঠিক হবে মানে আমার থাকে না, হয়তো আমি রাখতে পারি না বা তারা থাকে না বা সময় হয়তো মানে কোনোভাবে এরকম হয় যে ডিট্যাচমেন্ট তৈরি হয়ে যায়। এখনো কি ভালো করে সেই অর্থে প্রেম করা হয়নি? না মানে প্রেম সেই অর্থে হয়নি, মানে কথা হয়েছে অনেকের সাথে এই সেই। তুমি কতটা বিশ্বাস করো বিবাহতে বা সম্পর্কে, যে আন্ডারস্ট্যান্ডিংটা কীরকম যে ঠিক আছে তুমি যা করো করো আমিও এরকম করবো, দুজনেরই চলছে যে একসাথে থাকতে হবে অভ্যাস, কিন্তু দুজনেই করে বেড়াচ্ছে যাতা। এই বিয়েগুলোতে আমি বিশ্বাস করি না, কিন্তু বিয়ের সম্পর্কে আমি অবশ্যই বিশ্বাস করি। তাতে কে বললো যে ওই সম্পর্ক ছিল বা কে বললো ও না একতরফা ভালোবাসে, এই সব আমার কাছে যায় আসে না। এর সাথে রহস্য আছে, একদম চোখের সাথে মিল খুঁজে পাই, কারণ আমার চোখেও অনেক রহস্য আছে। ওই মিঠাইকে ভুলে গেল এগুলো অনেকে বলে, কিন্তু কথাটা হলো যে তো আমি নিচে আমি একদম গ্রাউন্ড থেকে আমি সিঁড়ি ভেঙে এক ধাপ করে উপরের দিকে উঠতে ব্যস্ত। অভিনেতা অভিনেত্রীদের চ্যালেঞ্জিং তো হওয়া দরকারই। কাল রাত্রিতেই দেবীর স্বামীর রহস্য মৃত্যু। আমি কি খুব ভুল করলাম এই বাড়িতে এসে? তোর পায়ের কাছে থালাটা কিন্তু ওটা দুধে আলতা নেই, ওটা তোর বরের রক্ত। আর সেই কাল রাত্রির বিভিন্ন রহস্য খুঁজে বের করতেই আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি দেবীকে। সৌমিত্রিষা কুণ্ডুকে প্রথমেই বলবো টলিউড ফোকাসে তোমায় স্বাগত, কেমন আছো? থ্যাংক ইউ সো মাচ, আমি খুব ভালো আছি। ভালো লাগছে, মানুষ ভালোবাসা দিয়েছে অনেক, আবারও ট্রেলার দেখে সবাই খুব ভালো রেসপন্স, এবং অনেকে আশা করে আছেন যে এই কাজটিও তাদের খুব ভালো লাগবে, এবং আমরাও আশা করে আছি যে মানুষ আবার ভালোবাসা দেবে। তো খুব ভালো লাগছে, খুব চেরিশ করছি এই মোমেন্টটাকে যে মানুষ মানে প্রত্যেকটা কাজে আমার সাথে সাথে এগোচ্ছে যেন আমার সাথে, তো খুব ভালো লাগছে। এবং প্রথম যখন শুনলে অয়নদার মুখ থেকে যে এরকম একটা চরিত্রে তোমাকে অভিনয় করতে হবে, নিজের কতটা ভালো লেগেছিল বা প্রথম থটটা কী ছিল? খুব ভালো লেগেছে আমার, আমি এরকমই একটি গল্পেরই অপেক্ষা করছিলাম যেখানে এরকম এত মানে এই ধরনের গল্পে তো অনেক এক্সপ্লোর করার অভিনয়ের সুযোগ থাকে এবং নিজের সাথে নিজের চ্যালেঞ্জ করার অনেক সুযোগ থাকে, তো সেইটা আমি পেয়েছি। এবং সব অভিনেতা অভিনেত্রী আমার মনে হয় এরকম চরিত্রই চান কাজ করতে, এরকম গল্পে কাজ করতে চান। তো আমি যখনই শুনলাম আমি তখনই বললাম যে স্যার মানে এটাই আমি চাইছিলাম, আমি করবো এটা, আমি পছন্দ হয়েছে আমার। এবং অয়ন স্যার ভীষণ গুণী একজন মানুষ, এত গুণী, নানান রকম তার প্রতিভা আছে, তিনি রাইটার, তিনি ডিরেক্টর, তো তাকে মানে সে এমনভাবে আমার চরিত্রটা আমাকে এমনভাবে বুঝিয়েছেন যে দেবী এরকম, তো আমি মানে আমার কাছে না গ্রাফটা এবং চরিত্রের প্যাটার্ন এবং চরিত্রের ধরনটা আমার কাছে খুব ক্রিস্টাল ক্লিয়ার উনি করে দিয়েছেন আমার কাছে। তো যদি মানুষের ভালো লাগে আমি বলবো পুরো ক্রেডিটটাই হচ্ছে অয়ন স্যারের, কারণ উনি আমাকে সেই গ্রুমিংটা করেছেন। কে খুন করছিল এটা আপনি আমাকে একটু জেনে বলতে পারবেন? আমার না খুব দরকার। অজিতেশ বাবু, কাঁটাটা কার? আপনার এই চুলের কাঁটাটা অনেকেরই পছন্দ ছিল, তাই না? আমরা ট্রেলার দেখে যেটুকু বুঝতে পারলাম, তুমি ট্রেলার বলো টিজার বলো মানে পুরো বিষয়টাকে তুমি এভাবেই ফুটিয়ে তুলতে পেরেছো, তো সেক্ষেত্রে মনে হয় অয়নদা অনেকটা মনে হয় সাপোর্ট দিয়েছিল বলে সেই কাজটা আরও সোজা হয়ে গেছে।
অবশ্যই অয়ন স্যারের সাথে আমি অফ স্ক্রিনটা বলি যে আমাদের এজ ডিফারেন্স হতে পারে, কিন্তু আমাদের দুজনের একটা খুব সুন্দর বন্ধুত্ব, খুনসুটি বন্ধুত্ব আছে, এবং আমরা এত সুন্দর মানে সেটা মানে আমাদের এখনও অবধি রয়েছে। আর আমার মনে হয় যে আমাদের ভবিষ্যতেও থাকবে। অয়ন স্যার এত ভালো একজন গাইড, এত ভালো একজন ফ্রেন্ড, তো ওই যে বন্ধুত্বটা একটা হয়েছে না, তো সেই কারণে আমার মনে হয় যে সেই কমফর্ট জোনটাও আমার একটা ক্রিয়েট হয়ে গেছে। এবং আমি যেহেতু সবসময় ডিরেক্টর বা রাইটারকে জ্বালাতেই থাকি, ভীষণ প্রশ্ন করি এটা কেমন হবে, ওটা কি হবে, এটা কি এরকমভাবে একটু করব, এটা কি একটু এটা অ্যাড করব, আমার নানান কিছু থাকে। তো আমি খুব ফরচুনেট যে আমি যে রাইটারই পেয়েছি আমার কর্মজীবনে বা যে ডিরেক্টরই পেয়েছি, তারা আমাকে সব প্রশ্নের উত্তর দিয়েছেন এবং মানে কোনোভাবেই ধৈর্য হারাননি, এবং আমি যদি কিছু বলেছি তো সেটা করে দেখতে চেয়েছেন যে হ্যাঁ করে দেখি ভালো লাগছে কিনা। তো সেই স্বাধীনতা আমাকে অয়ন স্যারও খুব দিয়েছেন। আর অয়ন স্যার তো মানে হাতে করে তৈরি করেছেন চরিত্রটাকে, তো তারপর সেই চরিত্রটাতে রূপ দিয়েছি আমি। তো সেটাই তোমায় বললাম যে অডিয়েন্সের যদি ভালো লাগে তার মানে পুরো কৃতিত্বটাই কিন্তু অয়ন স্যারের, কারণ আমি অভিনয়টা করলেও যে আমাকে বুঝিয়েছেন যে এই চরিত্রটি এভাবে কথা বলে, এভাবে হাসে, এভাবে কাঁদে, এভাবে রিয়্যাক্ট করে, সে আমাকে ক্রিস্টাল ক্লিয়ারভাবে না বোঝালে আমি পোর্ট্রে করতে পারতাম না। এবং এক্ষেত্রে আমার সুবিধা হলো রাইটার এবং ডিরেক্টর একটিই মানুষ, তাই আমি তার কাছেই পুরোপুরি মানে সে যখন চরিত্র করেছে, তৈরি করেছে, গঠন করেছে, তখন মানে সে কীরকম কী থট থেকে করেছে, কি কখন কীরকম রিয়্যাক্ট করবে এই মেয়েটি, সেটা তার থেকে ভালো তো আর কেউ জানে না। তো সেই আমাকে পুরোপুরি অনসারই গ্রুমিং করেছে। এবং সিনে মানে আমাদের সিনে ঢোকার আগেও বেশ কয়েকবার ওনার সাথে আমি বসেছি, আমার যা প্রশ্ন আছে সেগুলো নিয়ে আমি অনসারের কাছে বসেছি। তারপর সিন চলাকালীনও আমি প্রচুর প্রশ্ন করেছি। হঠাৎ করে কিছু সিন করতে হয়তো মনে হয়েছে, তখন আমি স্যারকে বলেছি যে এটা কী করে করবো, ওটা কী করে করবো। খুবই সাপোর্টিভ একজন ডিরেক্টর এবং খুবই গুণী একজন মানুষ। ওনার সাথে কাজ করা মানে হলো কাজটার পরে না অনেকটা অভিজ্ঞতা ঝুলিতে নিয়ে, অনেকটা গ্রোথ ঝুলিতে নিয়ে পরের কাজে এগিয়ে যাওয়া। তো আমি খুব গ্রেটফুল যে উনি আমাকে এই পার্টটির জন্য আমাকে ভেবেছেন, কারণ এটা একটা খুবই কঠিন একটি চরিত্র, যারা দেখছেন বা দেখবেন তারা বুঝতে পারবেন। এবং আমার বয়সী একটি মেয়ের এরকম এত মানে অভিনয়ের দক্ষতা দেখানোর এই যে নানান রকমের শেড, এই স্কোপটা তো আমাদের বয়সী মেয়েরা খুব একটা পান না। তো সেটা যে আমাকে উনি ভেবেছেন যে আমি করতে পারবো, সেইটার জন্য মানে আমি খুবই গ্রেটফুল। এবার কতটা আমি পেরেছি, কতটা আমি ওনার মুখ রেখেছি বা হইচইয়ের মুখ রেখেছি, সেটা তো আমার অডিয়েন্স বিচার করবে দেখে। এই রহস্যভেদে শুধু সময়ের অপেক্ষা। এই যে দেবীর চোখের মধ্যে কিন্তু একটা রহস্য আছে, একদমই তাই। তো সেক্ষেত্রে দেবীর সঙ্গে সৌমিত্রিষা কি মিল খুঁজে পেয়েছে? চোখের সাথে রহস্য আছে, একদম চোখের সাথে মিল খুঁজে পাই, কারণ আমার চোখেও অনেক রহস্য আছে। মিস্টিরিয়াস ব্যাপারটাতেই আমি মেইনলি মিল খুঁজে পাই। আর সেভাবে দেবীর সাথে কোনো মিল নেই, কারণ বাকি আমি কিছু বলতে পারবো না যে কেন মিল নেই বাকি। এবং তুমি ধারাবাহিকে কাজ করেছো, তারপরে বড় পর্দায় দেবীর সঙ্গে কাজ করেছো, এখন ওয়েব সিরিজে ডেবিউ। তো সেক্ষেত্রে এই যে 3টে প্ল্যাটফর্মেই তোমার আর কি মোটামুটি ভালোভাবে কাজ করা হয়েছে, তো সেক্ষেত্রে তুমি এতদিনে কি কোনো পার্থক্য খুঁজে পেয়েছো? পার্থক্য দেখো, 3টে আলাদা আলাদা প্ল্যাটফর্ম, তো সেখানে তাদের স্টাইল অফ শ্যুট, হ্যাঁ তাদের স্কেডিউলস, হ্যাঁ তাদের ক্যামেরার অ্যাঙ্গেলস, প্যাটার্নস, ক্যামেরার কোয়ালিটি বা যে কোনো কিছু আর কি, সমস্ত কিছুই আছে। অ্যাক্টিংয়ের কিছু ধরন আছে, সব কিছুই বলতে গেলে অন্যরকম, আবার অনেকটাই এক। সেটা হলো যে প্রত্যেকটা মিডিয়ামেই তো ভালো অভিনয়টা করতে হবে, নিজের চরিত্র যেটা আমি পেয়েছি সেটাকে এমনভাবে তুলে ধরতে হবে যাতে আগের যে কোনো ক্যারেক্টার যেগুলো আমি করেছি সেগুলোর সাথে পরেরটায় কোনো মিল না থাকে, মানুষ যাতে আগের কোনো ক্যারেক্টারকে এর মধ্যে না খোঁজে এবং না পায়, এটা নতুন ক্যারেক্টার, এরকমভাবে করতে হবে সেটা যে কোনো মিডিয়ামে। আমি খুব ফরচুনেট যেটা বললাম যে আমি এত কম
সময়ের মধ্যে তিনটে প্ল্যাটফর্মেই আমি যে কাজ করতে পেরেছি এত কম সময়ে, এবং এত ভালো ভালো প্রোডাকশন হাউস, এত ভালো ভালো রাইটার, ডিরেক্টর এবং কো আর্টিস্ট, তো সেইখান থেকে আমার মনে হয় যে আমি খুব ফরচুনেট যে আমি অনেক কিছু শিখতে পারছি অনেক কম সময়ের মধ্যে। সব তিনটে প্ল্যাটফর্মেরই প্যাটার্নস, তাদের স্কেডিউল, তাদের স্টাইল, তাদের ওয়ে অফ শ্যুট, আমি সবটাই মানে বুঝতে পারছি, আস্তে আস্তে শিখতে পারছি। তো প্রত্যেকটা প্ল্যাটফর্মেই কাজ করা উচিত, তাতে আরও মানে আমার মনে হয় অভিনয়ের গ্রোথটা আরও হবে। এবং এই যে তুমি বললে তিনটে প্ল্যাটফর্মে 3 রকমের কাজ, তো সেক্ষেত্রে আমার যেটা বলার বিষয় যে ধারাবাহিকে একরকম করেছো তুমি, ফিল্মে আর একরকম, আর ওয়েব সিরিজে আর একরকম, তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে সৌমিত্রা তাহলে চ্যালেঞ্জিং আছে। অবশ্যই চ্যালেঞ্জিং এবং অভিনেতা অভিনেত্রীদের চ্যালেঞ্জিং তো হওয়া দরকারই, কারণ মানে এক পেশে অভিনয় একই রকমের, ধরো কোনো ক্যারেক্টার আমাকে একটা জনপ্রিয়তা দিয়েছে, এবার আমি যদি সেফ খেলি যে আমি সেই রকমই চরিত্র করব, কারণ অডিয়েন্সের কাছে সেটার অ্যাকসেপ্টেন্স তৈরি হয়ে গেছে, অডিয়েন্স চায় আমাকে এরকম ক্যারেক্টারে দেখেছে, তারা পছন্দ করেছে, তো আমি এর থেকে বেরোবো না। কিন্তু তাতে কি হবে, তাতে আমার অভিনয়টা আর এক্সপ্লোর করা হবে না কিছু, আমি আর নানান রকম চরিত্র কখন করব, কখন আমি নানানভাবে নিজেকে ভাঙবো, তো ডিফারেন্ট ক্যারেক্টার সেজন্য করতে হবে। এবং প্রত্যেকটা ক্যারেক্টারই না ওই 0 থেকে স্টার্ট করতে হবে, যে ক্যারেক্টারটা জনপ্রিয়তা দিচ্ছে সেটার কথা ভুলে যেতে হবে সম্পূর্ণ, মানে ভুলে যেতে হবে, মানে এই কথাটা অনেকে আবার অন্যভাবে নিয়ে যেতে, তার মানে কেউ বলতে চাইছে যে ওই মিঠাইকে ভুলে গেল, এগুলো অনেকে বলে, কিন্তু কথাটা হলো যে এই মিঠাই চরিত্রটা আমার কাছে প্রত্যেকটা চরিত্রের মতোই, সেটা আমাকে জনপ্রিয়তা দিয়েছে ঠিকই, কিন্তু বাকি চরিত্রগুলো আমার কাছে সমান, কারণ বাকিগুলো আমাকে পয়সা দিচ্ছে, বাকিগুলো আমাকে খ্যাতি দিচ্ছে, বাকিগুলো আমাকে নেক্সট কাজটা পাইয়ে দিচ্ছে। তো আমি সেই বললাম যে সেটাই, সেই অর্থে যে আমাকে আগের কাজটা সম্পূর্ণ ভুলে গিয়ে নতুন কাজের মধ্যে নিজেকে পুরো 0 থেকে স্টার্ট করে সেটাকে করতে হবে, এবং প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই তাই। আর যদি একই রকম ক্যারেক্টার খুব একটা আসেও জীবনে, আমার মনে হয় তাহলে আগের ক্যারেক্টারের সাথে এই ক্যারেক্টারটা তাও আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে, সেটাই আমার চ্যালেঞ্জ। মানে ধরো যে একটা মেয়ে খুব শান্ত, প্রথমে করেছে সে শান্ত, কিন্তু পরের ক্যারেক্টারটাও শান্ত পেলো, কিন্তু সেখানে তাকে খুঁজে বার করতে হবে যে এখানে কি কি আলাদা করা যায়, ভয়েস মডুলেশন থেকে শুরু করে কথা বলার স্টাইল থেকে শুরু করে ধরন, মানে যেটুকু আমি শিখেছি, আমি খুব জ্ঞান দিচ্ছি না, বাট আমি যেটুকু আমার এক্সপিরিয়েন্স বা আমার যেটুকু জ্ঞান আমি সেখান থেকে বলছি যে ভয়েস মডুলেশন, কথাবার্তার ধরন, সংলাপ বলার সময় এক্সপ্রেশনসগুলো, ছোট ছোট নুয়ান্সেস, সেইগুলো আর কি আমার মনে হয় যে সেগুলো চেঞ্জ করলেও কিন্তু সূক্ষ্ম চেঞ্জ হিসেবে করা যায়, মানে একই ধরনের চরিত্র পেলেও সেখানে আলাদা আলাদা চরিত্র পেলে তো খুবই ভালো, আরও আর কি নিজেকে এক্সপ্লোর করা যায়। তো ওই মানে সেফ খেলা যাবে না একদম। কি সুন্দর দেখাচ্ছে তোমাকে রাই। কি করছো রুদ্রদা? ট্রেলার দেখে আরও একটা জিনিস বোঝা গেল যে ভালোবাসা এবং পরকীয়া দুটোই এখানে দেখানো হচ্ছে, একদমই তাই। তো সেক্ষেত্রে এবং বর্তমান সমাজে দাঁড়িয়েও ভালোবাসা গড়ার থেকে ভালোবাসা ভাঙনের দিকটা একটু বেশি উঠে আসছে, তো সেক্ষেত্রে তুমি কতটা বিশ্বাস করো বিবাহতে বা সম্পর্ক বিবাহতে বিশ্বাস করি, কিন্তু না সে সম্পর্কের ভিত আলগা হলে সেই সম্পর্কটা ভেঙে যাবে। আর মানে ওই সম্পর্কে, আন্ডারস্ট্যান্ডিং সম্পর্কে আমি বিশ্বাস করি না, মানে ওই যে বা অ্যাডজাস্টমেন্ট সম্পর্কে, যে আন্ডারস্ট্যান্ডিংটা কীরকম, যে ঠিক আছে তুমি যা করো করো, আমিও এরকম করবো, দুজনেরই চলছে, যে একসাথে থাকতে হবে অভ্যাস, কিন্তু দুজনেই করে বেড়াচ্ছে যাতা। বা আরেকটা হচ্ছে তোমার ওই দেখি অ্যাডজাস্টমেন্ট, যে কোনো একটি দুজনের মধ্যে যে কোনো একটি প্রাণী খুবই সরল, খুবই মানে তাকে পুরোই আরেকজন ডমিনেট করছে, এবং সে রেড ফ্ল্যাগ দেখেও পুরোপুরি ডমিনেটেড হচ্ছে, এরকম একটা হয়। তো এই বিয়েগুলোতে আমি বিশ্বাস করি না, কিন্তু বিয়ে সম্পর্কে আমি অবশ্যই বিশ্বাস করি। এখন কিন্তু এটা খুব বেশি উঠেছে, তুমি যেটা বললে, হ্যাঁ, বা অ্যাডজাস্টমেন্ট সম্পর্ক, বিয়ের সম্পর্ক, এই ধরনের, মানে এগুলো খুব টক্সিক, এবং তাদের জীবনে যদি কোনো সন্তান আসে, আমার মনে হয় সেই সন্তান সব থেকে বেশি সাফার করে, এবং সেই আমার মনে হয় যে এই চাইল্ডহুড ট্রমাটা না তারা বোধহয় নিজেদের লাইফে ক্যারি ফরওয়ার্ডও করে। হ্যাঁ, খুব হ্যাপি ফ্যামিলিতে
যারা আছে আমার মনে হয় না তারা খুব একটা এই ধরনের মানে চিট করা বা মানে যাই কিছু মানে লয়াল না থাকা বা এই ধরনের জিনিসপত্র যেগুলো, সেগুলো আমার মনে হয় যে তাদের চাইল্ডহুড কোনো ট্রমা থেকে তারা হয়তো করে। এই বাস। আর কি যে করে জানবো, ভালো করে প্রেমটা করি তারপর আমার এক্সপিরিয়েন্স আরো নতুন করে তোমায় বলতে পারবো। এখনো কি ভালো করে সেই অর্থে প্রেম করা হয়নি? না মানে প্রেম সেই অর্থে হয়নি, মানে কথা হয়েছে অনেকের সাথে এই সেই, বাট হয়তো এই যেগুলো মানে আমি তোমাকে বললাম যে আমি খুব ওইরকম আবেগে তো ভেসে যাই না। আমার কাউকে পছন্দ হলো, কারোর সাথে হয়তো আমার কথাবার্তা হচ্ছে খুব আর কি দেখা সাক্ষাৎ বা ভালো ভাইব ম্যাচ করছে, কিন্তু আমি যদি বুঝতে পারি যে না তার সাথে কোনো কোনো জিনিস আমার প্রবলেম হচ্ছে, অনেক রকম প্রবলেম হয় দেখবে, তো আমি সঙ্গে সঙ্গে না পিছিয়ে আসি। তাতে কে বললো যে ওই সম্পর্ক ছিল বা কে বললো ও না একতরফা ভালোবাসে, এই সব আমার কিছু যায় আসে না। আই নো মানে হোয়াট ইজ মানে আপ টু, আই এম আপ টু। তো তো সেই জন্য আমি ওসবে পাত্তা দিই না। তবে হ্যাঁ মানে প্রেম না হলেও ওই রকম হয়েছে একটা ব্যাপার অনেকের সাথেই, কিন্তু তার আমি নিজে বেরিয়ে এসেছি না এর সাথেও হবে না, এর সাথেও হবে না, এও ঠিক না। কোথায় বাধাটা পড়ে, মানে কোন জায়গাটা থেকে মানে তুমি মানে বিষয়টাকে মেনে নিতে পারো না? এক এক জায়গায় মানে একটা আমি তোমাকে বলি এরকম হলে আমার প্রবলেম হয়, সেটা হচ্ছে যে ধরো সেম ক্যারিয়ার অর সেম ক্যারিয়ার পাথ অর ডিফারেন্ট ক্যারিয়ার পাথ, দুটোতেই একটা জিনিস হচ্ছে যদি তোমাকে তোমার কাজটা যদি রেসপেক্ট সে না করে, বা সেম সেম প্রফেশন হলে হয়তো এরকম হতে পারে যে তুমি হয়তো একটু বেশি রোজগার করছো বা তুমি তার থেকে একটু বেশি সাকসেসফুল, তখন তার হয়তো একটু সমস্যা হচ্ছে এবং সেই সমস্যাটা তার খুব ইন্টারনাল, সে বোঝাচ্ছে না কিন্তু নানান রকম প্রবলেম অ্যারাইজ করছে, কিন্তু সেটা বিকজ অফ ইনসিকিউরিটি যেটা ডিপ ডাউন তার মধ্যে রয়েছে, সেই সম্পর্কগুলো টেকে না। তখন তারা খোঁজে যে আমি একজন অ্যাভারেজ কাউকে খুঁজবো, কারণ আমি এর সাথে টিকে থাকতে পারবো না, আমার কন্টিনিউয়াসলি আমাকে আমার ইনসিকিউরিটিটা হন্ট করবে, এরকম এক একটা সম্পর্ক হয়। মানে যেগুলো সম্পর্ক মানে যেগুলো মানে সম্পর্কের আগে আগে আর কি, যে এইসব কারণে হয়তো আমি এরকম হলে আমি পিছিয়ে যাব। বা আরেকটা ধরো আমার কেউ কেউ আমাকে রেসপেক্ট করছে না, কেউ টেকেন ফর গ্রান্টেড নিচ্ছে, কেউ সুবিধাবাদী, আমি বুঝে গেলে তখন আমি আর সেটাকে এগোতে পারি না। আর আরেকটা জিনিস তো হচ্ছে কাউকে খুব পছন্দ হলেও ব্যাপারটা হচ্ছে যে এত কাজে ব্যস্ত আমি যে আমি কখনো কখনো রিপ্লাই হয়তো করতে ভুলে যাব, সে ভাববে যে হয়তো আমি অন্য কারো, কিন্তু না আমি তো কাজের মধ্যে আমি ভুলেই গেছি যে আমি না আমি সিঙ্গেল না আমি কমিটেড, আমাকে মেসেজ করতে হবে, হ্যাঁ আমাকে কন্টিনিউয়াসলি জানাতে হবে যে এই আমি খাচ্ছি আমি পড়ছি, মানে ওগুলো আমার করতে পারবো না বলেই হয়তো আমার আরও হয় না। বাট মানে যেগুলো প্রথমে বললাম সেগুলো তো অবশ্যই খুব আমার কাছে খুবই ইয়ের বিষয়, যে এগুলো আমি দেখি, সেটা আমি খুব চুজি যে কোনো কিছুতে, মানে ক্যারেক্টার চুজ করা নিয়েও আমি খুব চুজি, সেই কারণে আমি খুব লিমিটেড কাজও করি দেখবে, বা জীবনসঙ্গী এতেও আমি খুব চুজি। একদম তাই। এবং আর একটা যেটা বিষয়, মিথ্যেটাকে ঘিরেও কিন্তু সিরিজটা আছে, তো সেক্ষেত্রে প্রতারণা, রাগ, অভিমান, খুন, জেদ সব আছে, মানে সব ধরনের মানে ইমোশনস, সব ধরনের রস এর মধ্যে রয়েছে। আর একটা ডার্ক মানে কি বলবো স্টোরি এটা একটা, তো সবার খুব ভালো লাগবে। এটাই যেটা বলার যে এরকম এই যে তুমি বললে মিথ্যে, প্রতারণা, এরকম এই সব কারণে তোমার কি কখনো বন্ধু হারা হতে হয়েছে, বা তুমি কখনো মানে তোমার খুব কাছের মানুষটাকে মন থেকে তুলে দিয়েছো, এরকম কি কখনো হয়েছে? কাছের মানুষ বলতে কাছের মানুষ মানে আমি যত বড় হচ্ছি আমার মনে হয় কাছের মানুষ শুধুমাত্র পরিবারই হতে পারে, কারণ তারা তোমার কোনো সাকসেসে তাদের কোনো ইনসিকিউরিটি হবে না, তুমি এগিয়ে গেলেও তারা হাততালি দেবে, তুমি পিছিয়ে পড়লেও তোমাকে তারা সান্ত্বনা দেবে, তোমাকে ডিমোটিভেটেড করবে না। তো এগুলো আছে। আর আপনজন তো তারাই, এবার আপনজন আমাকে কখনো ওরকমভাবে কোনো প্রতারণা বা কষ্ট দেয়নি যে আমার ওরকম। আর বন্ধু বান্ধব তো আমাদের সবার পার্ট অফ লাইফ, মানে আমরা জীবনে যত এগোবো কিছু বন্ধু হারাবো, কিছু মানে আমার এমনিতেও আমি পার্সোনালি আমার কথা বলছি যে আমার বন্ধু ঠিক হবে মানে আমার থাকে না, হয়তো আমি রাখতে পারি না বা তারা থাকে না, বা সময় হয়তো মানে কোনোভাবে এরকম হয় যে ডিট্যাচমেন্ট তৈরি হয়ে যায়। আর আমি খুব মানে ইনভলভ টু ওয়ার্ক, তো আমার খুব একটা যে আমার সবসময় ঘোরাফেরা বা সেগুলো খুব একটা থাকেও না,
যখন কাজ করতাম তখন খুব আর কি খুব রোজ বেরোনো হতো বাইরে। এখন যখন যখন কাজ তখন বেরোই, আদারওয়াইজ আমি নিজেকে মানে গ্রুম করতে ব্যস্ত থাকি এই আর কি। এবং এটা ছাড়াও আর একটা যেটা বিষয়, তোমার সাফল্যের পাশাপাশি একদিক আগ্রহের সঙ্গে তোমাকে তুলে ধরার চেষ্টা করছে এবং আর এক কিছুজন আর কি বলছে সৌমিত্রিষার অহংকারের এই ব্যাপারটা, এটা সর্বদাই মানে বারবার শুধু একটা, সেক্ষেত্রে তুমি এগুলোকে কি করে ডিল করো? এগুলো কি মজা হিসেবে না? ডিল আমি করি না, আমি ডিল কাদের সাথে করব? ডিল আমার ফ্যামিলির লোক যারা আমার কাছে ইম্পর্ট্যান্ট, যারা আমার কাছে ইম্পর্ট্যান্ট, আমি তাদের কোনো কথায় কোনো এতে আমি ডিল করব। এখন অন্য কেউ কোথাও একটা ফ্রাস্ট্রেটেড হয়ে বসে, যাদের জীবনে কাজ নেই, ঠিক আছে, এক শ্রেণী তো আমার সাথে কোনো দেখাই হয়নি, তারা আমার সাথে কোনো মানে বসেইনি কোথাও, তারা একখানা কিছু দেখে তাদের হুট করে মনে একটা কমেন্ট করি এখানে, আমি এরকম হতে পারছি না, আমি কমেন্ট করি এক শ্রেণী এরকম আছে। তো তারা এরকম লিখবে, তাদের আমি কি, তাদের সাথে আমার দেখাও হবে না জীবনে কোনোদিনও, তারা আমার কোনো কাজে, তারা আমার অডিয়েন্স নয়, তারা আমার ভিউয়ার্সও নয়, আমার কালরাত্রির ভিউ বাড়াবে। এবং যারা চেনে, আগে চিনতো, বা তারা বলছে যদি তুমি বলো, তাহলে আমি বলবো যে তারা এক্স্যাক্টলি কী করছে দেখো। কারণ যারা বড় বড় লোক, যারা মানে আমি তো এতদিন কাজ করলাম অনেক মানুষের সাথে, বা অনেকের সাথে আলাপ হলো, দেখবে যারা একটা জায়গায় পৌঁছে আছে, হ্যাঁ মানে যারা অনেক কাজ করছে, যারা নিজেদের পার্সোনাল গ্রোথে বিজি, তারা অন্যকে নিয়ে সমালোচনা করতে একদমই ইন্টারেস্টেড নয়। তারা সবসময় যেখানেই যে টেবিলে আলোচনা হবে তারা উঠে চলে যাবে, কারণ তারা নেগেটিভিটি আনতে দেয় না লাইফে, সেজন্য কিন্তু তারা ওইখানে। এবং আমি না ওইখানে ওঠার চেষ্টা করি, সেই কারণে আমি ওই স্টেয়ার্স ক্রস করছি সবে, তো আমি একদম নিচের স্টেয়ার্সেই ধরো আছি, আমি ওই উঠছি, তো আমার পিছনে যারা মানে দাঁড়িয়ে আছে, যারা স্টেয়ার্সের দিকে তাকাচ্ছেই না, ভাবছে লিফটে উঠে চলেই যেতে পারবো উপরে, ওখানে নট আ ম্যাটার অফ জোক, আমি ভাবি নট আ ম্যাটার অফ জোক, কিন্তু ওরা ভাবে যে আরে এটা ভেরি ইজি, আমি তো লিফটে উঠেই ওখানে চলে যাব, এইটা আমার গন্তব্য। তো তারা ভাবছে যে ভাই তাহলে বসে বসে এখানে সমালোচনা করি, বিকজ ওরা সিঁড়ি দিয়ে উঠতে টাইম লাগবে, আমি তো উঠেই চলে যাবো, ততক্ষণ আমি আলোচনা করি। কিন্তু ততক্ষণে এই সিঁড়ি দিয়ে কিন্তু অনেকে উপরে উঠে যাচ্ছে, তো এবং অনেকে উপরে আছেও, তো না তারা সমালোচনা করে, না তো যারা সিঁড়ি দিয়ে উঠছে তারা সমালোচনা করে, যারা ভাবে আমি লিফটে চড়ে কোনো না কোনো দিন পৌঁছে যাব, বা জানে আমার লিফটের রাস্তা বন্ধ, তারা এগুলো নিয়ে সমালোচনা করে। তো তাদের জন্য আর কি, মানে তারা তো খুব ফ্রাস্ট্রেটেড, ডিপ্রেসড, তাই না? তাদের তো জীবনে আর কিছু নেই, সেই টেবিলে বসে জানে যে এই মানুষটাকে নিয়ে আলোচনা করলে 10টা মানুষ কথা বলবে, কারণ একে নিয়ে লোকের ইন্টারেস্ট আছে, তো সেই জন্য এই আলোচনা হচ্ছে হয়তো, বা সেখানে আমার কিছু বলাই নেই, কারণ আমি নিজের কাজে, এবং আমাকে এত মানুষ ভালোবাসা দিয়েছে, এবং তারা আমার প্রতি এতই তাদের মানে চাহিদা আছে, আমার থেকে নতুন কাজের এক্সপেকটেশন আছে, যে তারা আমার পরিবারের পার্ট 1 নম্বর, এবং আমারও তাদের দায়িত্ব বর্তায় যে আমি শুধুমাত্র আমার কাজেই ফোকাস রাখবো, না তো আমার কোনো এরকম কোনো জিনিসে যেখানে কোথায় কি হলো সেখানে গিয়ে আমি মারপিট করতে গেলাম, কেন আমাকে এরকম বলেছে, হ্যাঁ দরকার নেই আমার, আমি একদমই বদল নই। তো আমি নিজে আমি একদম গ্রাউন্ড থেকে আমি সিঁড়ি ভেঙে এক ধাপ করে উপরের দিকে উঠতে ব্যস্ত। তুমি এভাবেই থাকা উচিত আমার মনে হয়। এবং তোমাদের একটা শুটিংয়ের বিষয় বলি, যে বনেদি বাড়িতে শুটিং হয়েছিল, তো সেক্ষেত্রে আমি একটু আগেই অয়নদা ওদের সঙ্গে কথা বলছিলাম, খাওয়া দাওয়ার বিষয়টা কেমন ছিল? ভীষণ, ওই আশেপাশেই মানে নর্থের খাওয়ার দাওয়ার তো জানোই, আশেপাশেই মানে সমস্ত কাউন্টার্স, কখনো মাটন জিভে জল চলে আসে শুনলেই, কখনো পরাঠা, হ্যাঁ কখনো লস্যি আনা হচ্ছে, ম্যাঙ্গো লস্যি, সল্টেড লস্যি, কেসের লস্যি, সে মানে কোথাও বলছে চা ভালো, চা নিয়ে এসো তাহলে বোতলে করে, কারণ যেতে তো পারবো না, বোতলে পুরে নিয়ে এসো, সে নানান রকম খাওয়া দাওয়া সব কিছু, সবাই মিলে খুব আড্ডা। আর এখানে কোয়ার্টিস্টরাও এত ভালো, এত কোঅপারেটিভ, কাজ করাটাও খুব ভালো লেগেছে আমার। খুব ভালো কথা বললে, দর্শকদেরকে কি বলবে যারা এত ভালোবাসা দিচ্ছে? আমি তো ভীষণই গ্রেটফুল আপনাদের সবার কাছে, আপনারা যেভাবে আমাকে মানে আমার জার্নিতে যেভাবে আপনারা আমার পাশে থেকেছেন, এবং এখন অবধি আমার হাত ধরে যেটুকু আমি এগোচ্ছি, আপনারাই আমার সামনে দাঁড়িয়ে আমাকে হাত ধরে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তো আমি এটাই চাই, এবং আমি আশাবাদী আপনারা আমার এই সিরিজটিতেও আপনারা সেমভাবে ভালোবাসা দেবেন, আপনারা ভালোবাসা দিন। এবং কালরাত্রি দেখুন, 6 ডিসেম্বর রিলিজ করছে আমার প্রথম ওয়েব সিরিজ কালরাত্রি হইচইতে। হইচই ডাউনলোড করুন, সাবস্ক্রাইব করুন, আর দেখুন আমার প্রথম ওয়েব সিরিজ কালরাত্রি। এই ধরনের আরও ইন্টারভিউ দেখার জন্য চোখ রাখুন টলিউড ফোকাসে। এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।